বাজেট রেঞ্জের সবচেয়ে বড় চমক কিন্তু Redmi Note সিরিজ। আর এই নোট সিরিজের Note 14 কিন্তু লঞ্চ হয়ে গেছে। Redmi Note 14 কি পারবে এই বাজেটে সেরা হতে? যেমন এই ফোনটিতে আমরা দুর্দান্ত কিছু বিষয় পেয়েছি, তেমন কিছু ল্যাগিংসও পেয়েছি, মানে খারাপ দিকও পেয়েছি। সো চলুন আজকের এই ফোনটি সম্পর্কে A to Z কনফিগারেশন কি কেমন কি পারফরমেন্স কেমন সবকিছু জানবো। রিয়ার প্যানেল এবং বডি ফ্রেম দুটোই কিন্তু পলিকার্বনেটের তৈরি, মানে প্লাস্টিকের তৈরি। তবে রিয়ার প্যানেলে এক ধরনের স্টাইলিশ টেক্সচার ব্যবহার করার কারণে দেখতে কিন্তু খুব সুন্দরই লাগছে। যদিও এই ফোনটি রিয়ার প্যানেলে একটি কালারই ব্যবহার করা হয়েছে, তারপরেও কিন্তু 4 রকমের কালার সেট দেয়, মানে বিভিন্ন অ্যাঙ্গেলে ধরলে 4 রকমের কালার দেখা যায়। সো দেখতে খুব সুন্দরই লাগছে। তবে আমার মনে হয় এই ফোনটির রিয়ার প্যানেলে একটি গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া অবশ্যই উচিত ছিল। সাথে আরো IP64 এর ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে, যার কারণে টুকটাক পানির ছিটা ফোঁটা কিংবা ধুলোবালি লাগলেও কোনো সমস্যা হবে না। আপনারা সকলে তো জানেন IP64 কিন্তু খুব ভালো একটি রেটিং, মানে খুবই হার্ডলি একটি রেটিং। মোটামুটি বেশি পানির ছিটা ফোঁটা লাগলেও বা বেশি ধুলোবালি লাগলেও সমস্যা হবে না। তবে আবার ফোনটি চুবিয়ে রাখতে যাবেন না, তাহলে কিন্তু পানি ঢুকে যাবে। এবং সিকিউরিটির জন্য ব্যবহার করেছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, মানে টাচ করার সাথে সাথেই আনলক হয়ে যাচ্ছিল। এবং আমার মনে হয় ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশনটাও ঠিকঠাকই ছিল। সাথে রয়েছে 6.67 ইঞ্চি ডিসপ্লে, থিকনেস 8 মিলিমিটার এবং ওয়েট 190 গ্রাম। তবে ওয়েট 190 গ্রাম মানে লাইট ওয়েটই আছে। লাইট ওয়েট হওয়ার কারণে ওয়ান হ্যান্ড ফিল কিন্তু খুব সুন্দর পাবেন, মানে একাতে অনায়াসেই ব্যবহার করতে পারবেন। তবে যাদের হাত ছোট তাদের একটু ব্যবহার করতে সমস্যা হতে পারে, তবে যাদের হাত একটু বড় মিডিয়াম কোয়ালিটির তারা খুব ভালোভাবে স্মুথলি ব্যবহার করতে পারবে। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম আপ ডাউন বাটন এবং একটি পাওয়ার অন অফ বাটন, এবং লেফট সাইডে কিছুই নেই। এবং উপরের দিকে রয়েছে স্পিকার, আয়ার ব্লাস্টার, নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং 3.5mm হেডফোন জ্যাকটি। এবং নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি সিম ট্রে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14 এবং ইউআই হিসেবে রয়েছে কিন্তু হাইপার রয়েছে। তবে এই ইউআইটি কিন্তু খুবই স্মুথ, মানে ইউআইতে কোনো প্রকার কোনো ল্যাগিং কিন্তু সব ফ্রেম ড্রপ এসব মিলেনি। তবে টুকটাক কিছু অপ্রয়োজনীয় অ্যাপস আছে, যেহেতু এই ফোনটি চাইনিজ ভেরিয়েন্টের ফোন, তাই কিছু অপ্রয়োজনীয় অ্যাপস তো থাকবেই, এগুলো আপনারা আনইনস্টল করে নিতে পারবেন। তবে হ্যাঁ, এই ফোনটিতে কিন্তু প্লে স্টোর চলবে, মানে সব কিছুই চলবে, কোনো প্রকার কোনো সমস্যা নেই। তবে কিছু অপ্রয়োজনীয় অ্যাপস আছে যেগুলো আপনারা আনইনস্টল করে নিলে স্মুথ রেজাল্ট পাবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এবং এটির সাথে কিন্তু আরো আপ টু 6GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। তবে আপনারা সকলে হয়তো জানেন যে ভার্চুয়াল র্যামটা শুধুমাত্র গেমারদের প্রয়োজন হয়, যারা নর্মালভাবে ফোন ইউজ করে, মানে ডে টু ডে লাইফে যারা ইউজ করে তাদের কোনো প্রয়োজন হয় না। যারা গেম প্লে করে, মাল্টিটাস্কিং করে, তারা যদি ভার্চুয়াল র্যামটি ব্যবহার করে তাহলে স্পিডটা কিন্তু আরেকটু বুস্ট হয়, মানে একটু ভালো রেজাল্ট পায়। রিয়ার প্যানেলে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 50 মেগাপিক্সেল একটি শুটার, এবং এটিতে অ্যাপারচার হিসেবে রয়েছে 1.5, এবং এটিতে কিন্তু ওয়াইড সাপোর্ট রয়েছে। এবং এই ক্যামেরাটিতে সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে সোনির LYT600 সেন্সর। সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের আরেকটি ডেপথ সেন্সর, এবং ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এখানে আমার মনে হয় 16 মেগাপিক্সেলের না দিয়ে 32 মেগাপিক্সেলের দিলে ঠিক মতো হতো, মানে মানা যেত। এবং এই ফোনটি রিয়ার ক্যামেরা, মানে মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। ভাই এখানে মানে একটি অবজেকশন করার কিন্তু অবশ্যই অপশন রয়েছে। ভাই এত দামি একটি ফোন, যেহেতু বাজেট রেঞ্জের একটি ফোন, 30 fps তাও আবার 1080p, ভাই এখানে সর্বনিম্ন 4K তে দেওয়া উচিত ছিল, আর সর্বনিম্ন ভাই 60 fps তো দিতে পারতো। তবে যেহেতু ওয়াইএস আছে, সেক্ষেত্রে মানে ভিডিও করার সময় শেখি ব্যাপারটা পাবেন না। মানে হাত যদি নাড়াচাড়াও করেন অথবা হেঁটে হেঁটেও যদি ভিডিও করেন তাহলে শেখি ব্যাপারটা আসবে না, মানে স্মুথ ভিডিও পাবেন। তবে এখানে অবশ্যই 4K দেওয়া উচিত ছিল, অথবা সর্বনিম্ন হলেও 60 fps এ ভিডিও রেকর্ড করার সুযোগ থাকলে আরো ভালো হতো। ফোনটিতে ক্যামেরা টু এপিআই রয়েছে, যার কারণে আপনারা চাইলে ইন ফিউচারে মানে ভবিষ্যতে জিক্যাম মানে ম্যানুয়াল ক্যামেরা ইউজ করতে পারবেন। ব্যাটারি সেকশনে রয়েছে 5110 mAh একটি বড় ব্যাটারি, এবং এটিকে চার্জ করার জন্য রয়েছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিটিকে 55 মিনিটের ভিতরে ফুল চার্জ করে ফেলতে পারবেন। এবং এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে আপনারা যদি নর্মাল ইউজ করেন, মানে ডে টু ডে লাইফে যেভাবে ইউজ করেন সেরকম যদি ইউজ করেন,
সেক্ষেত্রে আপনারা 1.5 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন, এমন আছে 1.5 দিনে একটু বেশিও ব্যাকআপ পেতে পারেন। এবং যদি হেভি ইউজ করেন মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে 6.5 থেকে 7 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। ডিসপ্লে সেকশন রয়েছে 6.67 ইঞ্চের একটি ওএলইডি প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট এবং HDR10+ এর সাপোর্ট। এবং ডিসপ্লে রেজুলেশন হিসেবে রয়েছে 2400/1080 পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি হিসেবে রয়েছে 395 ppi এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে কিন্তু ভাই 2100 নিটস পিক ব্রাইটনেস। তো 2100 নিটস পিক ব্রাইটনেস কিন্তু খুব ভালোই ব্রাইটনেস। তো ইনডোরে তো ভালো ব্রাইটনেস পাবেনই, তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটেও কিন্তু ব্রাইটনেসের কোনো ঘাটতিই মিলবে না, মানে খুব সুন্দর ব্রাইটনেস পাবেন। এবং এই ডিসপ্লের ফ্রন্টে উপরে ঠিক সেন্টার রয়েছে একটি পাঞ্চল সেলফি ক্যামেরা, যে কারণে দেখতে খুব সুন্দরই লাগছিল। দেখতে সুন্দর লাগার কিন্তু আরো একটি কারণ আছে, সেটা হলো চিন বেজেল। ভাই এই ডিসপ্লে চিন বেজেলটি কিন্তু একদমই ন্যারো করার চেষ্টা করেছে, মানে এই বাজেটের ভিতরে যতটা ন্যারো করা সম্ভব করার চেষ্টা করেছে, যার কারণে দেখতে খুব সুন্দরই লাগছে। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7025 প্রসেসর। এটি কিন্তু একটি 5G প্রসেসর এবং এটি একটি অক্টা-কোর প্রসেসর এবং এই প্রসেসরটি কিন্তু 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। জিপিইউ হিসেবে রয়েছে AMD BXM এবং এই প্রসেসরটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি 4,53,041। তবে গেমিং নিয়ে কথা বলতে গেলে পাবজি মোটামুটি মিডিয়াম সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন। তবে যদি হাই গ্রাফিক্স সেটিংসে প্লে করতে চান, সেক্ষেত্রে লং টার্ম গেম প্লে করলে একটু হিট হয়, আবার মাঝে মধ্যে একটু ল্যাগিং এর দেখাও মিলে। এবং ফ্রি ফায়ার স্মুথলি প্লে করতে পারবেন, হাই গ্রাফিক্স সেটিংসেও স্মুথলি প্লে করতে পারবেন, কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু মিলবে না। ফোনটি দুটি ভ্যারিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, একটি হলো 6GB র্যামের সাথে 128GB স্টোরেজ এবং আরেকটি ভ্যারিয়েন্ট হলো 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ। এবং দুটি ভ্যারিয়েন্টেরই কিন্তু র্যাম টাইপ হিসেবে পেয়ে যাবেন LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন UFS 2.2। তাই এখানে UFS 2.2 না দিয়ে অবশ্যই 3 দেওয়া উচিত ছিল, তাহলে ভালো হতো। আর LPDDR4X এর জায়গায় যদি LPDDR5X দিত তাহলে আরো ভালো হতো। এবং 128GB ভেরিয়েন্টের আনঅফিসিয়াল ভাবে দাম পড়বে বাংলাদেশে 22 থেকে 25,000 টাকার আশেপাশে। ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম যদি ভালো দিক নিয়ে কথা বলি, তাহলে সবার প্রথমে আসে ভাই ফোনটির ডিসপ্লেটা কিন্তু খুবই সুন্দর এবং ইউআই খুব ভালো, মোটামুটি স্মুথ ইউআই এবং গেমিংও খুবই ভালো পাবেন। এবং 45 ওয়াটের একটি চার্জার পেয়ে যাচ্ছেন বক্সের সাথে, যে কারণে আরো ভালো লাগছে। এবং ওয়াইস সাপোর্ট রয়েছে, ভিডিও কোয়ালিটি সুন্দর পাবেন এবং ক্যামেরাও খুব ভালোই পাবেন। এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে আসে ভাই এই ফোনটিতে কিন্তু আল্ট্রাওয়াইড ক্যামেরা নেই। এখানে অবশ্যই একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা শুটার দেওয়া উচিত ছিল, তাহলে ভালো হতো। এবং এই ফোনটির মেইন ক্যামেরা মানে রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন না, 1080p তে ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে অবশ্যই 4K দেওয়া উচিত ছিল। এবং রিয়ার প্যানেলে কোনো ধরনের কোনো প্রোটেকশন নাই, একটু প্রোটেকশন অবশ্যই দেওয়া উচিত ছিল, এটা সবচেয়ে বড় দুর্বলতা। এবং ডিসপ্লেতে কিন্তু হালকা একটু কালারের ঘাটতি আছে, তা সচরাচর দেখলে খুব তীক্ষ্ণভাবে দেখলে একটু ধরা যায়, তো হালকা একটু কালারের ঘাটতি আছে, তো এটা সচরাচর চোখে পড়বে না। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।